আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলি আগ্রাসনে গাজা ও পশ্চিম তীরের অর্থনীতি ধসে পড়েছে বলছে IMF। গাজা যুদ্ধে ইসরায়েল ও পশ্চিমারা অচল অবস্থার মুখে পড়েছে বলছে সিরিয়া। বেশি আসন পেয়েও যে কারণে সরকার গঠনে যেতে পারছে না PTI ইমরান খানের দল। রাফা শহরে হামলা হলে বন্দি মুক্তির আলোচনা বাতিল করা হবে, নেতানিয়াহুর হুমকির জবাবে পাল্টা হুমকি হামাসের। এবং সর্বশেষ জানাবো গাজার রাফায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইয়েমেনের হুঁশিয়ারি। আকাশে উড়ছে ফিলিস্তিনি পতাকা, মাটিতে পদদলিত হচ্ছে ইসরায়েলি পতাকা। ইসরায়েলি আগ্রাসনে গাজা ও পশ্চিম তীরের অর্থনীতি ধসে পড়েছে বলছে IMF। ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে গাজা উপত্যকা ও জর্দান নদীর পশ্চিম তীরের অর্থনীতি ধসে পড়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর প্রধান ক্রিস্টেলিনা জিওজিরভা। তিনি বলেছেন শুধুমাত্র টেকসই শান্তি এই পরিস্থিতির উন্নতি ঘটাতে পারে। তিনি গতকাল দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে দেওয়া এক বক্তব্যে এই মন্তব্য করেন। জিওর্জিভো বলেন, যুদ্ধ চলতে থাকায় ফিলিস্তিনের অর্থনীতির ভবিষ্যৎ প্রতিনিয়ত অন্ধকার থেকে অন্ধকারতর হচ্ছে। যদি রাজনৈতিক সমাধানের মাধ্যমে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠা করা যায় তাহলেই কেবল এই অচল অবস্থার পরিবর্তন ঘটবে। IMF প্রধান বলেন, অর্থনৈতিকভাবে এই যুদ্ধের প্রভাব মারাত্মক বিধ্বংসী। তিনি বলেন 2023 সালে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তার আগের বছরের একই সময়ের তুলনায় গাজা উপত্যকার অর্থনৈতিক কার্যক্রম শতকরা 80% কমে গেছে। এই হার পশ্চিম তীরের 22% বলে তিনি জানান। গাজা উপত্যকা ইসরায়েলি সেনাদের ভয়াবহ আগ্রাসনের কারণে ক্ষতিগ্রস্ত হলেও পশ্চিম তীরের ক্ষতির জন্য IMF প্রধান অন্য কিছুর কারণে কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইসরায়েল সরকার পশ্চিম তীরের অধিবাসী 1,30,000 ফিলিস্তিনি কর্মীর ওয়ার্ক পারমিট বাতিল করেছে এবং ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষকে করের অর্থ দেয়নি। এছাড়া পশ্চিম তীরের সঙ্গে ইসরায়েলের চেক পয়েন্টের সংখ্যা বৃদ্ধি করে পরিবহন ব্যবস্থাকে প্রায় অচল করে দেওয়া হয়েছে। জিওর্জিভো আরও বলেন, গাজা উপত্যকার যুদ্ধের কারণে পশ্চিম তীর ও গাজার পাশাপাশি প্রতিবেশী মিশর ও লেবাননের পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এই অচল অবস্থা কাটিয়ে ওঠার জন্য অবিলম্বে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা করার আহ্বান জানান। গাজা যুদ্ধে ইসরায়েল ও পশ্চিমারা অচল অবস্থার মুখে পড়েছে বললেন প্রেসিডেন্ট আসাদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, গাজা যুদ্ধ এখন শুধু পশ্চিমা অঞ্চলের জন্য নয়, সেই সঙ্গে গোটা বিশ্বের প্রধান ইস্যুতে পরিণত হয়েছে। তিনি গতরাতে সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট আসাদের সঙ্গে আমির আবদুল্লাহিয়ানের সাক্ষাতে ইরান ও সিরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণকে তাদের প্রতিরোধ সংগ্রামে পৃষ্ঠপোষকতা দেওয়ার ক্ষেত্রে সিরিয়া ফ্রন্ট লাইনে রয়েছে। সাক্ষাতে প্রেসিডেন্ট আসাদ বলেন, গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের পাশাপাশি পশ্চিমা দেশগুলি মারাত্মক অচলাবস্থার মুখে পড়েছে। এই অচল অবস্থা থেকে বের করে ইসরায়েলকে রক্ষা করার জন্য পশ্চিমা দেশগুলো ফিলিস্তিন, সিরিয়া ও লেবাননের ওপর আগ্রাসন চালাতে তেল আবিবকে সবুজ সংকেত দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, আমাদেরকে নিজেদের সর্বোচ্চ সক্ষমতা নিয়ে ফিলিস্তিনি জনগণের পাশে থাকতে হবে, কারণ ফিলিস্তিনিরা চলমান যুদ্ধে যা অর্জন করেছে তা বিগত কয়েক দশকেও অর্জিত হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক দেশগুলো সফরের দ্বিতীয় পর্যায়ে বৈরুত থেকে দামেস্কে উড়ে যান। বৈরুতে তিনি লেবাননের প্রধানমন্ত্রী ও সংসদ স্পিকারের পাশাপাশি লেবানন ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর নেতাদের সঙ্গে আলোচনা এবং গাজা পরিস্থিতি সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মত বিনিময় করেন। বেশি আসন পেয়েও যে কারণে সরকার গঠনে যেতে পারছে না PTI। পাকিস্তানের কারাবন্দী নেতা ইমরান খানের দল তেহরিক ইনসাফ PTI সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হলেও আইনি বাধার কারণে সরকার গঠনে দৌড়ঝাঁপ শুরু করতে পারছেন না। উল্টো সরকার গঠনে ব্যাপক চেষ্টা শুরু করেছে তাদের চেয়ে পিছিয়ে থাকা নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN। শনিবার পাকিস্তান পিপলস পার্টি সহ PPP আরও কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেছেন PMLN এর নেতারা। সেখানে জোট সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়েছে।
অবশ্য পিপিপি এর চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারি দাবি করেছেন পিএমএল-এন বা অন্য কারোর সঙ্গে জোট সরকার গঠন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। গত বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় পরিষদের 266 আসনের মধ্যে 265 আসনে ভোট হয়েছে। এ পর্যন্ত পাকিস্তান নির্বাচন কমিশন ঘোষিত 257 আসনের মধ্যে 102 আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন, যাদের প্রায় সবাই পিটিআই তথা ইমরান খানের দলের সমর্থিত। দ্বিতীয় স্থানে থাকা পিএমএল তথা নওয়াজ শরীফের এখন 43-73। তৃতীয় স্থানে থাকা পিপিপি 54 আসনে জয়ী হয়েছেন, অন্যরা পেয়েছে 28 আসন। পাকিস্তানে এককভাবে সরকার গঠনের জন্য জাতীয় পরিষদে অন্তত 134 আসনে দরকার। নির্বাচন আগে নিষিদ্ধ ঘোষিত হয় পিটিআই প্রার্থীরা দলীয় পরিচয় বা দলীয় প্রতীকে অংশ নিতে পারেননি বলে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রাফা শহরে হামলা হলে বন্দি মুক্তির আলোচনা বাতিল করা হবে। নেতানিয়াহুর হুমকির জবাবে পাল্টা হুমকি হামাসের। ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফাতে স্থল অভিযান শুরু করলে এটির সঙ্গে পণবন্দি মুক্তির আলোচনা বাতিল করে দেওয়ার হুমকি দিয়েছে হামাস। সংগঠনটির নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, রাফা শহরের দখলদার বাহিনীর যে কোনো হামলা বন্দি বিনিময় আলোচনাকে হুমকিগ্রস্ত করবে। গাজা আটক ইসরায়েলি পণবন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দল বর্তমানে কায়রোয় অবস্থান করছে। রাফাতে হামলা হলে কায়রো থেকে প্রতিনিধি দল প্রত্যাহার করে নেওয়ার ইঙ্গিত দিয়েছে হামাসের ওই সূত্র। এর আগে ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার রাফা শহরে হামলা চালানোর প্রস্তুতি নিতে ইসরায়েলি বাহিনীর প্রতি নির্দেশ জারি করেন। তার নির্দেশের বিরুদ্ধে বিশ্বব্যাপী নিন্দা ঝড় ওঠে, কারণ গত 4 মাস ধরে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে অভিযান চালাতে গিয়ে উপত্যকার বেশিরভাগ অধিবাসীকে রাফা শহরে ঠেলে দেওয়া হয়েছে। গাজার 23 লাখ অধিবাসীর মধ্যে প্রায় 15 লাখই এখন রাফাতে মানবতার জীবন কাটাচ্ছেন। আন্তর্জাতিক সমালোচনা নাকচ করে দিয়ে নেতানিয়াহু গতকাল বলেছেন, রাফাতে অভিযান চালানো থেকে বিরত থাকার আহ্বান জানানোর অর্থ গাজা যুদ্ধে ইসরায়েলকে পরাজয় মেনে নিতে বাধ্য করা। এবং সর্বশেষ জানাবো, গাজার রাফা ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইয়েমেনের হুঁশিয়ারি। ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রভাবশালী সদস্য মোহাম্মদ আলী আল হুথি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে হামলা জোরদারের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, গাজা বিশেষ করে রাফা ইসরায়েলি হামলা তীব্রতর করা হলে ইয়েমেনিরাও ইসরায়েলের বিরুদ্ধে তৎপরতা বাড়াবে। রাফা স্থল অভিযানের পরিণতি সম্পর্কে সতর্ক করেন এই বিপ্লবী নেতা। ইয়েমেনিরা ইসরায়েল বিরোধী অভিযান বৃদ্ধি করতে প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। দক্ষিণ গাজার রাফা এলাকায় লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। সেখানে ইসরায়েল বড় ধরনের স্থল হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। হুতি আনসারুল্লাহ প্রভাবশালী নেতা বলেন, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনিদের ইসরায়েল বিরোধী অভিযান অব্যাহত থাকবে। এটাকে ইমানি ও মানবিক দায়িত্ব বলে মনে করে তার দেশ। মোহাম্মদ আলী আল হুথি বলেন, গাজায় গণহত্যা বন্ধের পাশাপাশি সেখানে অবিলম্বে ঔষধ ও খাবার পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে ইসরায়েল অভিমুখী জাহাজগুলো আটকে দেওয়ার পদক্ষেপ নিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী। যার নির্দেশে অমান্য করেছে তাদের ওপর হামলাও চালাচ্ছে তারা, কারণ ইসরায়েল অভিমুখী জাহাজগুলো দখলদার ও ঘাতক ইসরায়েলি বাহিনীর জন্য নানা রসদ ও সরঞ্জাম বহন করছে এবং সেইগুলোই নিরাপরাধ গাজাবাসীর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। জাহাজ আটকে দেওয়ার পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালাচ্ছে ইয়েমেন। আকাশে উড়ছে ফিলিস্তিনি পতাকা, মাটিতে পদদলিত হচ্ছে ইসরায়েলি পতাকা। ইরানে ইসলামী বিপ্লবের শোভাযাত্রায় দেখা গেছে নানা ধরনের চিত্র। তেহরানে আজাদি স্কোয়ার আকাশে হঠাৎ দেখা গেল প্যারাশুটের সাহায্যে ফিলিস্তিনি পতাকা নিয়ে উঠছে এক ইরানি। শোভাযাত্রা অংশ নিয়ে দেখা গেল হাজার হাজার মানুষ ইসরায়েলি পতাকাকে পদদলিত করেছে। এ ধরনের কিছু ছবি নিয়ে আজকের ফটো গ্যালারি। ইসরায়েলি পতাকা আঁকা হয়েছে রাস্তায় পদদলিত করার উদ্দেশ্যে। ইসরায়েল অবৈধ অস্তিত্ব, এর কোনো স্বীকৃতি নেই ইরান সহ বিবেকবান মানুষের কাছে।